হ্যালো সবাইকে, ওয়েলকাম ওয়েলকাম টু এডু নলেজ, আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেল। তো আজকে তোমরা দেখতেই পাচ্ছ যে খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক, তোমরা আশা করি থাম্বনেল দেখেই নিয়েছো। সেটা হচ্ছে আমাদের ইম্পর্টেন্ট অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট। তো আমাদের কাছে সময় আর বেশি নেই। তোমরা মোটামুটি সবাই জানো যে আর 10 দিনের মতো আমাদের হাতে রয়েছে। তো 10 দিনে যতটা তোমাদেরকে সাহায্য করা যায় ততটা আমরা সাহায্য করব। এবং এই সাহায্যের যে প্রথম ধাপ সেটা কিন্তু আমাদের শুরু হচ্ছে আজকের ক্লাস থেকে। আমরা আজকের যে ক্লাসটা রয়েছে সেটা আমরা কি আলোচনা করব? আমরা আলোচনা করব হচ্ছে বিভিন্ন সংশোধনী আইন, বিভিন্ন যে অ্যামেন্ডমেন্ট অ্যাক্টসগুলো রয়েছে সেই অ্যামেন্ডমেন্টস অ্যাক্ট নিয়ে আমরা আলোচনা করব। দেখো, এখনো তো ভারতে 106টা অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট হয়েছে। এবার ডাব্লিউবিসিএস এর ক্ষেত্রে প্রায় এতগুলো সাবজেক্ট, তো সবকটা অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট তো মনে রাখা সম্ভব না আমাদের পক্ষে। তো যতটা অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট আমরা মনে রাখতে পারি আমরা সেই অ্যামেন্ডমেন্ট অ্যাক্টগুলোকে মনে রাখবো। এবং আমি যেই অ্যামেন্ডমেন্ট অ্যাক্টগুলো তোমাদেরকে পড়াচ্ছি তোমরা সেইটুকু কিন্তু পড়ার অবশ্যই ট্রাই করবে। পরবর্তীকালে যদি কিছু অ্যাডিশন করতে হয় তার জন্য আমি আলাদা ভিডিও বানিয়ে অ্যাডিশন করে দেবো। কিন্তু আমি যে অ্যামেন্ডমেন্ট অ্যাক্টগুলো পড়াচ্ছি সেগুলো কিন্তু কাটছাট করেই ইম্পর্টেন্ট জিনিসগুলোই দেওয়া আছে। তোমরা আর কিন্তু নিজে থেকে কিন্তু কোনো কাটছাট করতে যাবে না, ঠিক আছে? ওকে, তাহলে আমি প্রথমেই চলে আসছি। সেটা হচ্ছে যে আমাদের কি কি অ্যামেন্ডমেন্ট আছে সেটা আমরা প্রথমে দেখব। কিন্তু আমরা প্রথমে একটু দেখে নেব আর্টিকেল 368, যেটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস। তো আর্টিকেল 368 কি জিনিস? আর্টিকেল 368 হচ্ছে আমাদের কিন্তু অ্যামেন্ডমেন্ট প্রসিডিওর। আর্টিকেল 368 হচ্ছে আমাদের সংবিধান সংশোধনী প্রক্রিয়া, এটাকে আমরা বলি প্রসিডিওর ফর অ্যামেন্ডমেন্ট। প্রসিডিওর ফর অ্যামেন্ডমেন্ট, খুব ভালো করে কিন্তু এটিকে মাথায় রাখবে। তাহলে আমরা এই যে সংবিধান সংশোধনী প্রক্রিয়া, বেসিক্যালি আমাদের যে সংবিধান সংশোধনী প্রক্রিয়া রয়েছে সেটা 3 ধরনের আছে: সিম্পল মেজরিটি, স্পেশাল মেজরিটি অফ পার্লামেন্ট, এবং যুক্তরাষ্ট্র কাঠামোকে যদি পরিবর্তন করতে হয় সেক্ষেত্রে স্পেশাল মেজরিটি অফ পার্লামেন্টও লাগে। এবং আমাদের যে রাজ্যগুলো রয়েছে সেই রাজ্যর মধ্যে হাফ রাজ্যের আইনসভার কিন্তু র্যাটিফিকেশনও লাগে। তো আর্টিকেল 368-এ কিন্তু দু রকমেরই আমরা সংবিধান সংশোধন করতে পারি। আমি একটু ব্যাপারটা দেখিয়ে দিই। দেখো, আর্টিকেল 368-এ আমরা দুভাবে কিন্তু সংবিধান সংশোধন করতে পারি। একটা হচ্ছে আমরা স্পেশাল মেজরিটিতে করতে পারবো। স্পেশাল মেজরিটি মানে হচ্ছে 50% অফ দ্য টোটাল মেম্বারশিপ অফ দ্য হাউস। তার মানে লোকসভা হোক না কেন বা রাজ্যসভা হোক না কেন, ধরে নেওয়া যাক লোকসভা, তাহলে লোকসভার 50% অফ দ্য টোটাল মেম্বারশিপ এবং তার পাশাপাশি প্লাস 2/3 মেম্বার তারা কিন্তু উপস্থিত থাকতে হবে এবং ভোটিং এ কিন্তু প্রেজেন্ট থাকতে হবে। এই যে স্পেশাল মেজরিটি অফ দ্য পার্লামেন্ট, এটা কিন্তু আর্টিকেল 368 এর আন্ডারে পড়ছে। এবং আমরা এর মাধ্যমে কিন্তু ফান্ডামেন্টাল রাইট এবং ডিপিএসপি অ্যামেন্ডমেন্ট করতে পারি। দ্বিতীয় দেখো, যেটা আর্টিকেল 368 এর আন্ডারে পড়ছে সেটা হচ্ছে আমাদের স্পেশাল মেজরিটি অফ দ্য পার্লামেন্ট। তার মানে আবার এটাই 50% অফ দ্য টোটাল মেম্বারশিপ অফ দ্য হাউস এবং 2/3 মেম্বার প্রেজেন্ট অ্যান্ড ভোটিং। তার পাশাপাশি আমাদের যে রাজ্যগুলো রয়েছে, যটাই রাজ্য, 28টা রাজ্যের মধ্যে হাফ রাজ্যের আইনসভা। হাফ রাজ্যের আইনসভা মানে 28টার যদি আমি হাফ করি তাহলে কটা হচ্ছে, ওই ধরে নাও 15টার মতন এরকম হচ্ছে, 14-15টার মতো এরকম হচ্ছে। তো সেই হাফ রাজ্যের আইনসভা থেকে এটাকে অ্যাপ্রুভ করাতে হবে সিম্পল মেজরিটিতে। অ্যাপ্রুভ করাতে হবে সিম্পল মেজরিটিতে। এবার একটুখানি তোমরা ব্যাপারটাকে একটুখানি ভাবো যে যদি আজকে স্টেটের কনসেন্ট বা স্টেটের র্যাটিফিকেশন লাগে, তার মানে অবশ্যই সেখানে কিন্তু যুক্তরাষ্ট্র কাঠামোর কিছু জিনিস ইনভলভ রয়েছে। তাহলে এই যে যুক্তরাষ্ট্র কাঠামো, আজকে আমাদের ফেডারেল স্ট্রাকচার যদি কোনোভাবে পরিবর্তন করতে হয় সেখানে কিন্তু আমার স্পেশাল মেজরিটিও লাগবে এবং হাফ রাজ্যের আইনসভার কিন্তু রায়ও লাগবে। তাছাড়া দেখো, আমরা কিন্তু সিম্পল মেজরিটিতেও অ্যামেন্ড করতে পারি। সিম্পল মেজরিটি মানে হচ্ছে 50% অফ দ্য মেম্বার প্রেজেন্ট অ্যান্ড ভোটিং। 50% মেম্বার যারা পার্লামেন্টের উভয় হাউসেরই উপস্থিত রয়েছে এবং ভোটে অংশগ্রহণ করতে পারবে। তো মাথায় রাখবে, এটা কিন্তু আর্টিকেল 368 এর আন্ডারে পড়ে না। হ্যাঁ, এই জন্যই তোমরা দেখবে যে আমাদের সংবিধানকে বলা হয় রিজিড এবং ফ্লেক্সিবল। খুব সহজেই আমরা কিছু জিনিস পরিবর্তন করতে পারি,
কিন্তু কিছু জিনিস পরিবর্তন করা কিন্তু খুব একটা সহজ নয়। তো এই যে সিম্পল মেজরিটিতে আমরা অনেক জিনিসই পরিবর্তন করতে পারি, যেখানে অবশ্যই যদি নতুন কোনো রাজ্য তৈরি করতে হয়, আর্টিকেল 2 এবং 3 নাগরিকত্বর বিষয় রয়েছে, কোরাম পার্লামেন্টে রয়েছে, ঠিক আছে, এইসব বিষয়গুলো, স্যালারি অ্যালাওয়েন্সেস রয়েছে, এই বিষয়গুলো আমরা কিন্তু সিম্পল মেজরিটিতেই অ্যামেন্ড করতে পারবো। তার মানে এটা আর্টিকেল 368 এর আন্ডারে না পড়লেও এটা কিন্তু একটা অ্যামেন্ডমেন্টের প্রক্রিয়া। দিস ইজ আ টাইপ অফ অ্যামেন্ডমেন্ট প্রসিডিওর। এবং এই যে তোমরা দেখছো স্পেশাল মেজরিটি এবং স্পেশাল মেজরিটি প্লাস স্টেটের যে রায়, এটা কিন্তু আর্টিকেল 368 এর আন্ডারে পড়ছে এবং এটা কিন্তু একটা রিজিড প্রসেস অ্যামেন্ডমেন্ট করার। তাহলে এই যে অ্যামেন্ডমেন্ট প্রক্রিয়া, মানে আমি যে 3 রকমের প্রাথমিক তোমাদের অ্যামেন্ডমেন্ট প্রক্রিয়াটা বোঝালাম, সেটা আমরা কোন দেশ থেকে নিয়েছি তাহলে মাথায় রাখবে, সেটা কিন্তু আমরা নিয়েছি সাউথ আফ্রিকা থেকে। এই সংবিধান সংশোধনী প্রক্রিয়া কোথায় লেখা আছে? লেখা আছে পার্ট 20 অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন, আর্টিকেল 368 এ। মাথায় রাখবে এই যে সংবিধান সংশোধনী প্রক্রিয়া, এটা কিন্তু একমাত্র শুরু হবে পার্লামেন্টে। মাথায় রাখবে এটা কিন্তু একমাত্র পেশ করা যেতে পারে পার্লামেন্টে, রাজ্যের আইনসভা থেকে, কিন্তু এটা পেশ বা পাশ উভয় কিন্তু হবে না, ঠিক আছে? মানে পাশ হয়তো ওই কনসেন্টের ক্ষেত্রে হতে পারে, কিন্তু এটা কিন্তু শুধুমাত্র পার্লামেন্টেই পেশ করা হবে, ক্যান বি ইনিশিয়েটেড অনলি ইন দ্য পার্লামেন্ট। এটা কিন্তু রাজ্যের আইনসভাতে পেশ করা যাবে না। পেশ করতে পারে একজন সাধারণ প্রাইভেট মেম্বার, সাধারণ মেম্বারও পেশ করতে পারে, কোনো একজন মিনিস্টারও কিন্তু পেশ করতে পারে। এবং এখানটা একটু মাথায় রাখো যে এই যে কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, আমি সিএএ বলে এটাকে বলছি, কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট বিলও তোমরা বলতে পারি, বিলটা বলে মনে হয় ভালো হবে। তো এই ক্ষেত্রে মাথায় রাখবে জয়েন্ট সিটিং এর কিন্তু কোনো রকমের প্রভিশন নেই। দেয়ার ইজ নো প্রভিশন অফ জয়েন্ট সিটিং ইন কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট বিল। কেন? কারণ দেখো, এমনি তোমরা অর্ডিনারি বিলের ক্ষেত্রে বা ফিনান্সিয়াল বিলের ক্ষেত্রে তোমরা দেখবে যে কোনো বিল সেটা কিন্তু লোকসভা থেকে রাজ্যসভাতে যায়, লোকসভা থেকে রাজ্যসভাতে যায় অর্ডিনারি বিলের ক্ষেত্রে, বা ফিনান্সিয়াল বিল ক্যাটেগরি 2 থেকে সেটা রাজ্যসভা থেকেও লোকসভাতে আসতে পারে। কিন্তু মাথায় রাখবে যে এই কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট বিলে এটা কিন্তু উভয় হাউসেই পেশ করতে হবে এবং আলাদা আলাদা ভাবে। মানে এটি লোকসভাতেও পেশ করতে হবে সেপারেটলি, পাশ করতে হবে সেপারেটলি। এটা কিন্তু রাজ্যসভা থেকেও পেশ করতে হবে সেপারেটলি, পাশ করতে হবে সেপারেটলি। যদি একটা হাউস পাশ করে কিন্তু অন্য হাউস যদি পাশ না করে, তাহলে পুরো প্রক্রিয়াটাই কিন্তু বাতিল হয়ে যাবে, পুরো প্রক্রিয়াটা কিন্তু খারিজ করে দেওয়া হবে। এজন্য মাথায় রাখবে এই সংবিধান সংশোধনী বিলের ক্ষেত্রে কিন্তু যৌথ অধিবেশনের কোনো জায়গা কিন্তু নেই। দেয়ার ইজ নো প্রভিশন অফ জয়েন্ট সিটিং ইন কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট বিল। যেরকম দেখো, আমরা পিভি নরসিম্হা রাওকে অনেকটাই অ্যাপ্রিসিয়েট করি, কারণ তিনি পঞ্চায়েত মিউনিসিপ্যালিটি অ্যাড করেছে। কিন্তু তোমরা হয়তো জানো যে 74th অ্যামেন্ডমেন্ট অ্যাক্টে আমাদের মিউনিসিপ্যালিটির কথা উল্লেখ আছে, কিন্তু তার অনেক আগে রাজীব গান্ধী 65th অ্যামেন্ডমেন্ট অ্যাক্টে নগরপালিকা বিল তিনি কিন্তু পাশ করার চেষ্টা করেছিলেন। সেই বিলটা লোকসভা থেকে পাশ হলেও রাজ্যসভাতে পাশ করা যায় না, এই জন্য পুরো প্রক্রিয়াটাই কিন্তু খারিজ হয়ে যায়। নেক্সট দেখো, সেটা হচ্ছে যে মানি বিলের মতন কিন্তু রাষ্ট্রপতির অগ্রিম পারমিশনের কোনো প্রয়োজন নেই। there is no need for president assent in constitutional amendment bill। এবং তার পাশাপাশি মাথায় রাখবে কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট বিল পাশ করার পরে যখন রাষ্ট্রপতির কাছে যাবে, রাষ্ট্রপতির সই করা কিন্তু বাধ্যতামূলক। ইট ইজ কম্পালসারি ফর দ্য প্রেসিডেন্ট টু গিভ হিজ অ্যাসেন্ট টু দ্য কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট বিল। তার মানে পকেট ভিটো এটা কিন্তু ইউজ করা যায় না, ঠিক আছে? ভিটো পাওয়ার ক্যান নট বি ইউজড ইন কেস অফ কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট বিল, ঠিক আছে? প্রাথমিক স্তরে তোমাদেরকে আমি বুঝিয়ে দিলাম। এই পরবর্তী ক্লাসগুলোতে এই অ্যাবসলিউট ভিটো, পকেট ভিটো, অ্যাবসলিউট ভিটো, পকেট ভিটো, এগুলো তো ভিটো চ্যাপ্টারে চলে যাচ্ছে। এই যে স্পেশাল মেজরিটি, অ্যাবসলিউট মেজরিটি, এফেক্টিভ মেজরিটি, এগুলো আমি পরবর্তীকালে ক্যালকুলেশনের মাধ্যমে বুঝিয়ে দেবো। তো প্রথমেই আমি চলে গেলাম, সেটা হচ্ছে আমাদের ফার্স্ট অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, মানে প্রথম সংশোধনী আইন 1951। খুব ভালো করে লক্ষ্য করো, এখানে কিন্তু ল্যান্ড রিফর্ম মানে জমি অধিগ্রহণ বা জমি সংশোধন সম্পর্কিত কিন্তু যাবতীয় কাজ হয়। তোমরা মোটামুটি এই ব্যাপারটা তোমরা জানোই। সেটা হচ্ছে যে 9th শিডিউল কিন্তু ইন্ট্রোডিউস করা হয়, যেটাকে আমরা জানি ল্যান্ড রিফর্ম। সেখানে কিন্তু সরকার চাইলে আমাদের জমিতে হস্তক্ষেপ করতে পারে এবং সেই জমিতে সেই ল্যান্ডটাকে রিডিস্ট্রিবিউট করতে পারে, এরকম কিন্তু হয়েছে।
যে 1950s এর পরে ভারত সরকার কিন্তু অনেকগুলো প্রকল্প চালায় যেখানে ল্যান্ডগুলোকে গরিব কৃষকদের বা যারা আর কি খেটে খাওয়া মানুষ রয়েছে তাদেরকে কিন্তু রিডিস্ট্রিবিউট করা হয়। পশ্চিমবঙ্গতেও বর্গা সিস্টেম কিন্তু সিপিএম যখন এসেছিল তখন শুরু করেছিল। তো সেই সময় জমিনদারি প্রথা শেষ করে জমিনদারদের যে জমিগুলো ছিল সেইগুলো কিন্তু রিডিস্ট্রিবিউট করা হয় অ্যামং দ্য ফার্মার্স। এই রিডিস্ট্রিবিউট করতে গেলে সেই সময় রাইট টু প্রপার্টি যেটা মৌলিক অধিকার ছিল সেখানে কিন্তু হস্তক্ষেপ করতে হয়েছে এবং সেই হস্তক্ষেপটা কিন্তু অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের দ্বারা কিন্তু এটা করা হয়েছে। তাহলে এই 9th শিডিউলকে কিন্তু অ্যাড করা হলো যাতে অ্যাকুইজিশন অফ প্রপার্টি করা যেতে পারে। প্রপার্টিতেও তোমরা জানো আর্টিকেল 31A আর্টিকেল 31B ইন্ট্রোডিউস করা হয়। তার পাশাপাশি দেখো ফ্রিডম অফ স্পিচ অ্যান্ড এক্সপ্রেশন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আর্টিকেল 19 এর আমাদের যে ক্লজ রয়েছে ফ্রিডম অফ স্পিচ অ্যান্ড এক্সপ্রেশন, সেখানেও কিন্তু 3টে নতুন রেস্ট্রিকশন অ্যাড করা হয়। রেস্ট্রিকশন গুলো কি কি খুব ভালো করে মাথায় রাখবে। একটা হচ্ছে ফ্রেন্ডলি রিলেশন উইথ ফরেন স্টেট, দ্বিতীয় হচ্ছে পাবলিক অর্ডার, তৃতীয় হচ্ছে ইনসেটিমেন্ট টু অ্যান অফেন্স। তার মানে আমি এমন কোনো কথা বলতে পারবো না যেটা বিশৃঙ্খলা সৃষ্টি করে, এমন কোনো কথা বলতে পারবো না, লিখতে পারবো না, ছাপতে পারবো না যেটার সাথে ভারতের অন্য দেশের সাথে সম্পর্ক খারাপ হতে পারে, এবং তৃতীয় হচ্ছে কাউকে কোনো ক্রাইম করার ক্ষেত্রে আমি কিন্তু প্ররোচনা দিতে পারবো না। ওকে, তার পাশাপাশি দেখো এই যে ব্যাকওয়ার্ড ক্লাস রয়েছে তাদের জন্য কিন্তু আমার অ্যাফার্মেটিভ অ্যাকশন বা যেটাকে বলা হয় কিছু পজিটিভ জিনিস তাদের জন্য করা, সেটা কিন্তু আমাদের করা হয়েছে ব্যাকওয়ার্ড ক্লাসের জন্য। আর্টিকেল 15 ক্লজ 4 এটা কিন্তু আমাদের করা হয়েছে। ওকে, ক্লিয়ার। এবার দেখো এখানে আমি চলে আসছি 7th অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট। আচ্ছা, একটু সেকেন্ড অ্যামেন্ডমেন্ট অ্যাক্টটাও একটুখানি তোমরা মাথায় রেখো। একই মানে এক থেকে যদি তুমি 1, 2, 3 যদি দেখো সবকটাই কিন্তু ওই ল্যান্ড রিফর্ম নিয়েই কিন্তু হয়েছে, বা ন্যাশনালাইজেশন অফ বিজনেস। মানে সেই সময় তো অনেক বিজনেস মানে অনেক মালিকানা ছিল, তো সেই সময় কিন্তু অনেক বিজনেসকে কিন্তু সরকার ন্যাশনালাইজ করে দিয়েছিল, প্রাইভেট ব্যবসাকে কিন্তু সরকার ন্যাশনালাইজ করে দিয়েছিল। তো সেইগুলো সম্পর্কিত হয়। আরেকটা কথাও মাথায় রাখবে, এই অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের পরেই কিন্তু শঙ্করী প্রসাদ ভার্সেস ইউনিয়ন অফ ইন্ডিয়া মামলা হয়। সেখানে কিন্তু কোর্ট বলে এটা যে অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের মাধ্যমে পার্লামেন্ট যদি কারোর ব্যক্তিগত স্বাধীনতাতে হস্তক্ষেপ করে বা ফান্ডামেন্টাল রাইটে হস্তক্ষেপ করে, সেক্ষেত্রে কোর্টের কিন্তু কিছু করার নেই। তো যাই হোক, আমি এবারে চলে আসছি 7th অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তার কারণটা হচ্ছে এটা যে স্টেট রিঅর্গানাইজেশন অ্যাক্ট অন লিঙ্গুইস্টিক লাইন্স, মানে ভাষার ভিত্তিতে রাজ্যের মধ্যে কোনো পরিবর্তন করা হবে কিনা সেটা কিন্তু আমরা 7th অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট থেকে পাই। তোমরা সবাই জানো স্টেট রিঅর্গানাইজেশন অ্যাক্ট 1956, সেখানে অনেক স্টেটের কিন্তু অল্টারেশন করা হয় অন দ্য বেসিস অফ ল্যাঙ্গুয়েজ। সেখানে লিঙ্গুইস্টিক কমিটি গঠন করা হয়, ধার কমিটি রয়েছে, জেভিপি কমিটি রয়েছে, এবং ফ্যাজল আলী কমিটি, যেটা মানে যার রেকমেন্ডেশনে বেসিক্যালি এটা করা হয়। তো এটাও খুব ভালো করে মাথায় রাখবে। তার পাশাপাশি মাথায় রাখবে অ্যাবলিশন অফ পার্ট 7। আচ্ছা, পার্ট 7-এ আমাদের কি ছিল দেখো, পার্ট 7-এ আমাদের দুটো পার্টে স্টেট গুলোকে ভাগ করা হয়েছিল। মানে একটা হচ্ছে পার্ট এ হচ্ছে প্রভিন্সেস, এবং পার্ট বি হচ্ছে যেগুলো প্রিন্সলি স্টেট গুলো ছিল সেগুলোকে বলা হয় পার্ট বি। আমি একটু দেখিয়ে দিই। তো অ্যাবলিশ করা হলো এই 1950 যে ক্লাসিফিকেশন ছিল, এই পার্ট এ এবং পার্ট বি, পার্ট 7টাকে কিন্তু অ্যাবলিশ করা হলো। তাহলে একটুখানি দেখে নাও কি কি পার্টে কোন কোন রাজ্যগুলো ছিল। তাহলে পার্ট এ তে 9টা স্টেট ছিল, সেটা হচ্ছে যে গভর্নর প্রভিন্সেস গুলো ছিল, যের মধ্যে আসাম, বম্বে, মাদ্রাস এগুলো ছিল। পার্ট বি তে কিন্তু ছিল আমাদের 8টা রাজ্য, এই প্রিন্সলি স্টেট গুলো ছিল, যেরকম হায়দ্রাবাদ, মাইসোর। পার্ট সি তে আমাদের 10টা রাজ্য ছিল, যেগুলো চিফ কমিশনার প্রভিন্স, সেইগুলো ছিল দিল্লি, আজমের, কুর্গ এইগুলো, তাহলে দিল্লি, ভোপাল এইগুলো ছিল। তার পাশাপাশি পার্ট ডি তে কিন্তু 1 টেরিটরি ছিল, সেটা হচ্ছে আন্দামান অ্যান্ড নিকোবর। তো এই জিনিসটাকে কিন্তু অ্যাবলিশন করা হয়। তার পাশাপাশি তোমরা দেখতে পাচ্ছ যে এখানে কিন্তু 14টা রাজ্য এবং 6টা কেন্দ্রীয় শাসিত অঞ্চল করা হয়, কারণ পার্ট বি পুরোটাই অ্যাবলিশ করে দেওয়ার পরে, এবং খুব সম্ভবত আর্টিকেল 238-এও কিন্তু পুরোপুরি অ্যাবলিশ করা হয়। তো এইখানে কিন্তু এইগুলো করা হয় যে 14টা রাজ্য, 6টা কেন্দ্রীয় শাসিত অঞ্চল কিন্তু এখানে করা হয়। এবং তার পাশাপাশি খুব ভালো করে মাথায় রাখবে কমন হাইকোর্ট ফর 2 or more স্টেট, মানে একটা হাইকোর্ট থাকতে পারে একটা বা তার অধিকাংশ রাজ্য বা কিছু কেন্দ্রীয় শাসিত অঞ্চলের ক্ষেত্রে।
যেরকম তোমরা দেখো আমাদের যে ক্যালকাটা হাইকোর্ট তার কিন্তু এখতিয়ার পশ্চিমবঙ্গতেও রয়েছে, আবার তার এখতিয়ার কিন্তু রয়েছে আন্দামান আর নিকোবরের ক্ষেত্রেও। বা দেখো ফর এক্সাম্পল গুয়াহাটি হাইকোর্ট 4টে নর্থ ইস্টের রাজ্যকে সামলাচ্ছে। বা তোমরা দেখো হচ্ছে কেরালা হাইকোর্ট কেরালাকে সামলাচ্ছে, আবার ইউনিয়ন টেরিটরি অফ লাক্ষাদ্বীপকেও কিন্তু সামলাচ্ছে। তামিলনাড়ুর ক্ষেত্রেও কিন্তু সেম। মহারাষ্ট্র মানে বোম্বে হাইকোর্টের ক্ষেত্রে মহারাষ্ট্র, গোয়া, দামন এন্ড দিউ, দাদরা নাগার হাভেলি এইগুলোকেও কিন্তু সামলাচ্ছে। ঠিক আছে, তার পাশাপাশি এটাও ঠিক যে মাল্টিপল মানে একজন গভর্নর থাকতে পারে একটা বা তার অধিকাংশ রাজ্যের ক্ষেত্রে। চলে আসছি আমি নেক্সট। দেখো একটা জায়গায় আমি সব তোমাদের করে দিয়েছি যাতে তোমাদের কোনো রকম অসুবিধে না হয়, কারণ তোমাদের অসুবিধে হলে এটা তো আমার ভালো লাগবে না। তো আমি একটা জায়গায় সবকিছু, তো এখানে কিন্তু সবকটা স্টেটই আমাদের রয়েছে। যেরকম দেখো 10th অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 1961, দাদরা নাগার হাভেলিকে ইনকর্পোরেট করা হলো অ্যাজ ইউনিয়ন টেরিটরি। তো দাদরা নাগার হাভেলির মাথায় রাখবে প্রেসিডেন্ট কিন্তু অ্যাডমিনিস্ট্রেশনের দায়িত্বে থাকবে ফর গুড গভর্নেন্স, হ্যাঁ এইগুলোর জন্য আর কি দায়িত্বে থাকবে। তার পাশাপাশি দেখো 12th যে অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট রয়েছে সেখানে গোয়া, দামন এন্ড দিউ এইগুলোকে ইনকর্পোরেট করা হয় অ্যাজ ইউনিয়ন টেরিটরি। 13th অ্যামেন্ডমেন্ট অ্যাক্টে নাগাল্যান্ডকে কিন্তু স্পেশাল স্টেটাস দেয়া হয় আন্ডার আর্টিকেল 371A, যেহেতু নাগাল্যান্ড হচ্ছে যারা নাগাজরা রয়েছে তারা একটা ট্রাইবাল কমিউনিটি, তো তাদের রিলিজিয়াস কাস্টমস তাদের প্র্যাকটিসকে সংরক্ষণ করার কথা। তার পাশাপাশি নাগাল্যান্ডে যিনি রাজ্যপাল রয়েছেন তার দায়িত্ব রয়েছে নাগাল্যান্ডের ল অ্যান্ড অর্ডারটাকে ঠিক রাখা। এবং 14th অ্যামেন্ডমেন্ট অ্যাক্টে পুডুচেরিকেও কিন্তু ইন্ডিয়ান ইউনিয়নের অংশ করা হয়। নেক্সট আমি চলে আসছি এবার সিকিম। একটু স্টোরিটা খোলা করে মাথায় রাখবে। তাহলে সিকিম কিন্তু আগে রাজতন্ত্র ছিল, চোগল ডাইনেস্টির আন্ডারে কিন্তু সিকিম ছিল। ছোগল ডাইনেস্টির আন্ডারে কিন্তু সিকিম ছিল। পরবর্তীকালে সিকিমে কিন্তু রেফারেন্ডাম হয় এবং সেখান থেকে রাজতন্ত্র শেষ করা হয়। আমরা 35th অ্যামেন্ডমেন্ট অ্যাক্টে সিকিমকে কিন্তু কি করি, ভারতের অ্যাসোসিয়েট স্টেট করি আন্ডার আর্টিকেল 2A 10th শিডিউল। আন্ডার আর্টিকেল 2A 10th শিডিউল, যেখানে ভারত কিন্তু সিকিমের কিছু জিনিস কন্ট্রোল করবে, যেরকম কমিউনিকেশন, ফরেন অ্যাফেয়ার্স, কারেন্সি এইগুলো। কিন্তু আবার 36th অ্যামেন্ডমেন্ট অ্যাক্টে সিকিমকে কিন্তু আমরা পূর্ণ রাজ্য হিসেবে প্রতিষ্ঠিত করি, ইনকর্পোরেট করি ফুল ফ্লেজেড স্টেট হিসেবে। তো আর্টিকেল 2A এবং 10th শিডিউলকে কিন্তু অ্যাবলিশ করা হয়। চলে আসছি নেক্সট আমরা 24th অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট। মাথায় রাখবে এটা কিন্তু হয় অন দ্য ব্যাকড্রপ অফ গোলাকনাথ মামলা। তোমরা হয়তো আশা করি সবাই এই গোলাকনাথ ভার্সেস স্টেট অফ পাঞ্জাব সবাই হয়তো জানো। সেখানে কোর্ট কিন্তু প্রথমবার অর্ডার দেয় পার্লামেন্ট যে কোনো কনস্টিটিউশনের পার্টে অ্যামেন্ড করতে পারে, কিন্তু পার্ট 3তে কোনো রকম পরিবর্তন করতে পারবে না। তো ইন্দিরা গান্ধী বিং ইন্দিরা গান্ধী তিনি কিন্তু 25th অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট পাশ করে বলেন যে এটা পার্লামেন্টের কাছে অ্যাবসলিউট ক্ষমতা রয়েছে সংবিধানের যে কোনো পার্টকে সংশোধন করার, ইনক্লুডিং ফান্ডামেন্টাল রাইট। এবং তার পাশাপাশি কিন্তু তোমরা সবাই জানো যে রাষ্ট্রপতিকে, প্রেসিডেন্টকে কিন্তু ক্ষমতা দেয়া হয় কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট বিলে সই করার, মাস্ট গিভ অ্যাসেন্ট। খুব ভালো করে এটা মাথায় রাখবে, ঠিক আছে। তার পাশাপাশি কি, তার পাশাপাশি হচ্ছে এটা 26th অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট প্রিভি পার্সেস। আগে যে প্রিন্সলি স্টেট গুলো ছিল যাতে সেইগুলো ভারতে জয়েন করে, তো সেই প্রিন্সলি স্টেট গুলোকে কিছু রয়্যালটি দেয়া হতো, কিছু বোনাসেস দেয়া হতো, সেইগুলো ইন্দিরা গান্ধী অ্যাবলিশ করে দেয়। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, অনেকে এটাকে মিস করে, সেটা হচ্ছে আমার 25th অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট। হ্যাঁ, অনেকে এটাকে মিস করে, একটুখানি আমি স্টার মার্ক দিয়ে রাখলাম। তার কারণ দেখো এখানে অ্যাডিশন করা হয়েছে আর্টিকেল 31C, সেটাও কিন্তু রাইট টু প্রপার্টির দ্বারা রিলেটেড। এবং ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা জিনিস তোমরা ভালো করে লক্ষ্য করো কি বলছে, আমি তোকে ইংলিশে ব্যাপারটা পড়ি। বলছে এলিভেটেড স্পেসিফিক ডিপিএসপিস অ্যাবভ ফান্ডামেন্টাল রাইট। মানে কি, মানে হচ্ছে কিছু স্পেসিফিক ডিপিএসপি কে যদি বাস্তবায়িত করতে হয় তার জন্য কিন্তু ফান্ডামেন্টাল রাইট অ্যাবলিশ হতে পারে, বিশেষ করে আর্টিকেল 14, আর্টিকেল 19, আর্টিকেল 31। তার মানে এইখানে ইন্দিরা গান্ধী কিন্তু এটাই বোঝাতে চাইছেন যে আমি অ্যামেন্ডমেন্ট করব এবং অ্যামেন্ডমেন্ট করার ক্ষেত্রে যদি কিছু মৌলিক অধিকার খর্ব হয় সেক্ষেত্রে সরকারের কোনো দায়ভার কিন্তু নেই। তো এই হচ্ছে কিন্তু আমাদের তিনটে প্রপার্টি সম্পর্কিত, এবং তার পাশাপাশি পার্লামেন্ট কন্ট্রোল কিন্তু ফান্ডামেন্টাল রাইটের উপরেও বাড়ানো হয়।
নেক্সট আমি চলে আসছি এবার 38th অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট। মাথায় রাখবে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আমরা অনেকেই 38th অ্যামেন্ডমেন্ট অ্যাক্টকে অবজ্ঞা করি, কারণ এটাও কিন্তু এই এমার্জেন্সির সময় কিন্তু করা হচ্ছে। তো দেখো কি কি বলা হয়েছে, তাহলে অনেক রকম অল্টারেশন করা হচ্ছে আর্টিকেল 123, 213 টু 39B, ফান্ডামেন্টাল আমাদের যে ইমার্জেন্সি প্রভিশন রয়েছে সেখানে অল্টার করা হচ্ছে। কি কি অল্টার করা হচ্ছে? ফার্স্ট অফ অল, ইমিউনিটি ফর এমার্জেন্সি ডিক্লারেশন। মানেটা কি? মানে হচ্ছে এটা রাষ্ট্রপতি যে এমার্জেন্সি ডিক্লেয়ার করছে সেটা কিন্তু রাষ্ট্রপতির অ্যাবসলিউট ওপিনিয়ন, সেটা কিন্তু কোথাও চ্যালেঞ্জ করা যাবে না, সেটা কিন্তু কোনো কোর্ট পর্যবেক্ষণ করে বা জুডিশিয়াল রিভিউ করে দেখতে পারবে না যে কেন ন্যাশনাল এমার্জেন্সিটা জারি করা হয়েছে। তার মানে আর্টিকেল 352 কিন্তু নন জাস্টিসিয়েবল করে দেয়া হলো, এবং কোর্ট কিন্তু কোশ্চেন করতে পারবে না যে কেন ন্যাশনাল এমার্জেন্সিটা লাগু করা হয়েছে। অর্ডিন্যান্সের ক্ষেত্রেও কিন্তু তাই, আর্টিকেল 123-এ রাষ্ট্রপতি অধ্যাদেশ জারি করে, বা 213-তে যদি রাজ্যপাল অধ্যাদেশ জারি করে, বা 239B-তে যদি কেন্দ্রীয় শাসিত অঞ্চলের লেফটেন্যান্ট গভর্নররা বা অ্যাডমিনিস্ট্রেটররা যদি অর্ডিন্যান্স জারি করে, সেটাও কিন্তু জুডিশিয়াল রিভিউ করা যাবে না, সেটাও কিন্তু জুডিশিয়াল রিভিউ করা যাবে না, বিয়ন্ড জুডিশিয়াল রিভিউ ডিউরিং এমার্জেন্সি। সাইমালটেনিয়াস আরো প্রোক্লেমেশন রয়েছে, যেরকম রাষ্ট্রপতি কিন্তু একাধিক কারণের জন্য এমার্জেন্সি জারি করতে পারে। ফর এক্সাম্পল, তোমরা দেখো 62 থেকে 68 এমার্জেন্সি জারি করা হয়েছে, একবার চায়নার সাথে যুদ্ধের জন্য, একবার পাকিস্তানের সাথে কিন্তু যুদ্ধের জন্য। তো মাল্টিপল কারণের জন্য, যে দেখো, প্রেসিডেন্ট টু ইস্যু মাল্টিপল সেপারেট ডিক্লারেশন অফ ন্যাশনাল ইমার্জেন্সি অন ডিফারেন্ট গ্রাউন্ড, বিভিন্ন বিভিন্ন কারণের জন্য, মানে একাধিক কারণের জন্য কিন্তু রাষ্ট্রপতি এমার্জেন্সি জারি করতে পারে। এবং সাসপেনশন অফ ফান্ডামেন্টাল রাইট খুব ভালো করে মাথায় রাখবে, আর্টিকেল 359 কে মডিফাই করা হলো। কি বলা হলো? দ্যাট while a suspension order on fundamental right is operational, the state is completely free to make laws or executive action that violates those rights, endangering citizen powerless to challenge them in the court. Very very important. দেখো, এমার্জেন্সির সময় আমাদের আর্টিকেল 32 কিন্তু পুরোপুরি শেষ হয়ে যায়, কারণ রাষ্ট্রপতি কিন্তু এমার্জেন্সির সময় ফান্ডামেন্টাল রাইটকে সাসপেন্ড করে দিতে পারে। তো সেই সময় লোকের কোর্টে যাওয়ার যে প্রবিধানটা, বা লোকের আর্টিকেল 32-তে রিট জারি করার সুপ্রিম কোর্টের ক্ষমতা, সেটাও কিন্তু কেড়ে নেওয়া হলো। তার মানে এমার্জেন্সির সময় কিন্তু মানুষদেরকে কোনো ফান্ডামেন্টাল রাইট কিন্তু দেয়া হবে না। এবং তোমরা জানো যে এই জিনিসটার পরেই বিখ্যাত কেস হয় শিবকান্ত এডিএম জব্বলপুর নামে একটা কেস হয়, এবং শিবকান্ত শুক্লা। তো এই হচ্ছে কিন্তু আমাদের আর্টিকেল এই 38 অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, এতগুলো পরিবর্তন কিন্তু এখানে হচ্ছে। নেক্সট আমি যদি চলে যাই, সেটা হচ্ছে আমাদের 42nd অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, যেটাকে আমরা বলি মিনি কনস্টিটিউশন। সেখানে কি করা হচ্ছে? সেখানে 3টে নতুন শব্দ এডিশন করা হচ্ছে, সোশ্যালিস্ট, সেকুলার, ইন্টিগ্রিটি, খুব ভালো করে মাথায় রাখবে। ফান্ডামেন্টাল ডিউটি এডিশন করা হচ্ছে সর্দার সোরেন সিং কমিটির রেকমেন্ডেশনে, পার্ট 4A আর্টিকেল 51A এডিশন করা হলো। অরিজিনালি আমাদের কটা মৌলিক কর্তব্য ছিল? 10টা মৌলিক কর্তব্য ছিল। পাওয়ার শিফট করা হলো। পাওয়ার শিফট কি করা হলো? পাওয়ার শিফট করা হলো প্রেসিডেন্ট স্ট্রিক্টলি বাউন্ড বাই দ্য ক্যাবিনেট অ্যাডভাইস, মানে ক্যাবিনেট রাষ্ট্রপতিকে যে অ্যাডভাইস দেবে, রাষ্ট্রপতিকে কিন্তু সেই অ্যাডভাইস মেনেই কাজ করতে হবে, তিনি কোনো রকমের প্রতিবাদ বা রিকনসিডার করার কথা বলতে পারবেন না। এবং দেখো, 5টা নতুন সাবজেক্ট কি করা হলো? 5টা নতুন সাবজেক্ট স্টেট লিস্ট থেকে কনকারেন্ট লিস্টে পাঠানো হলো। স্টেট লিস্ট থেকে কনকারেন্ট লিস্টে কিন্তু পাঠানো হলো। কি কি সেগুলো রয়েছে আমাদের দেখে নিই আমরা। তাহলে অবশ্যই আমাদের রয়েছে শিক্ষা, এডুকেশন, ওয়েট অ্যান্ড মেজার, প্রোটেকশন অফ ওয়াইল্ড অ্যানিমালস অ্যান্ড বার্ডস, অ্যাডমিনিস্ট্রেশন অফ জাস্টিস। তাহলে এই যে 5টা জিনিস রয়েছে, সেটা কি করা হলো? সেটা কিন্তু আমাদের শিফট করা হলো। সেটা আগে আমাদের স্টেট লিস্টের অন্তর্ভুক্ত ছিল, সেটা কোথায় করা? সেটা কনকারেন্ট লিস্টে কিন্তু শিফট করা হচ্ছে। কি কি আবারও একবার বলে দিই। এডুকেশন লেখাই আছে, এডুকেশন, ফরেস্ট, প্রোটেকশন অফ wild animals and birds, administration of justice, ঠিক আছে? এই যে জিনিসগুলো তোমরা দেখছো,
এইগুলো কিন্তু কি করা হলো, স্টেট লিস্ট থেকে কনকারেন্ট লিস্টে কিন্তু অন্তর্ভুক্ত করা হলো। আমাদের স্টেট লিস্টের আইটেমে ল কে তৈরি করতে পারে, স্টেট লিস্টের আইটেমে ল কিন্তু একমাত্র তৈরি করতে পারে রাজ্যের আইনসভা, কনকারেন্ট লিস্টে ল কিন্তু দুজনাই তৈরি করতে পারে, মানে বোথ সেন্টারও তৈরি করতে পারে, স্টেটও তৈরি করতে পারে। তাহলে কি কি হলো, এডুকেশন, ফরেস্ট, প্রোটেকশন অফ ওয়াইল্ড অ্যানিমালস বা অ্যাডমিনিস্ট্রেশন অফ জাস্টিস, চারটে হলো। সরি ওয়েট অ্যান্ড মেজার্স আমি বলেছিলাম না, লিখতে বলে গেছি। ক্লিয়ার হলো ব্যাপারটা? তাহলে এইগুলো কিন্তু ভালো করে খেয়াল রাখবে। নেক্সট আমি চলে আসছি এবার, আমি সব মোটামুটি তোমাদের এখানে লিখে দিয়েছি। হ্যাঁ, কি কি চেঞ্জ আরো করা হলো আমি সব লিখে দিয়েছি, একবার ভালো করে চোখ বুলিয়ে নাও। প্রিয়াম্বলে শব্দগুলো অ্যাডিশন করা হলো, ফান্ডামেন্টাল ডিউটি, ক্যাবিনেটের অ্যাপ্রুভাল, পার্ট 4A এই যে অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনাল, খুব ভালো করে মাথায় রাখবেন, অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনাল অ্যাডিশন করা হলো। লোকসভার সিট কিন্তু ফ্রোজ করে দেওয়া হয়েছে, মাথায় রাখবে সেই সময় লোকসভার সিট কিন্তু ফ্রোজ করে দেওয়া হয়েছিল 2001 অবধি অন দ্য বেসিস অফ 1971 সেন্সাস। জুডিশিয়াল রিভিউ কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্টে করা যাবে না। জুডিশিয়াল রিভিউর পাওয়ার লিমিট করা হলো, যে রিট জুরিসডিকশন সুপ্রিম কোর্ট এবং হাইকোর্ট কিন্তু করতে পারবে না। লোকসভা এবং বিধানসভা, লোকসভা এবং বিধানসভার যে রয়েছে তাদের সময়কাল 5 থেকে 6 বছর করে দেয়া হলো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, 3টে নতুন ডিপিএসপি এডিশন করা হলো, 3টে নতুন ডিপিএসপি এডিশন করা হলো। ইকুয়াল জাস্টিস, ফ্রি লিগাল এড টু দ্য পুয়ার, ঠিক আছে, আইনি সহায়তা পাওয়ার অধিকার, পার্টিসিপেশন অফ ওয়ার্কার ইন দ্য ম্যানেজমেন্ট অফ ইন্ডাস্ট্রি, এবং অবশ্যই তার সাথে সাথে এনভায়রনমেন্ট, ফরেস্ট এন্ড ওয়াইল্ড লাইফ প্রোটেকশন। ঠিক আছে, কি করা হলো, ন্যাশনাল ইমার্জেন্সি না, প্রোভাইডেড দ্য প্রোক্লেমেশন অফ ন্যাশনাল ইমার্জেন্সি নাও ফর পার্ট অফ দ্য টেরিটরি অফ ইন্ডিয়া। আগে কিন্তু গোটা ভারতের জন্য ন্যাশনাল ইমার্জেন্সি লাগু করা হতো, এবার কিন্তু লাগু করা যেতে পারে ফর দ্য হোল অফ ইন্ডিয়া বা এনি পার্ট অফ ইন্ডিয়া। এবং তার পাশাপাশি কি করা হলো, রেস্ট ওয়ান টাইম ডিউরেশন অফ প্রেসিডেন্ট রুল ইন আ স্টেট ফ্রম আর্লিয়ার 6 মান্থস টু 1 ইয়ার। আগে প্রত্যেক 6 মাস অন্তর অন্তর পার্লামেন্টের অ্যাপ্রুভালে সেটাকে বাড়ানো হতো, সেই 6 মাসটা 1 বছর করে দেয়া হলো। এবং তার পাশাপাশি অল ইন্ডিয়া জুডিশিয়াল সার্ভিস কিন্তু তৈরি করা হলো। এই সবকিছুই কিন্তু চ্যালেঞ্জ হয়, তোমরা খুব ভালো করেই জানো 44th অ্যামেন্ডমেন্ট অ্যাক্টে কিন্তু এগুলো চ্যালেঞ্জ করা হয়। কি কি চ্যালেঞ্জ করা হয় দেখো, চ্যালেঞ্জ প্রথম যেটা করা হয় সেটা হচ্ছে আমাদের যে প্রেসিডেন্ট অন্তত একবার ক্যাবিনেটকে বলতে পারে যে আপনারা বিষয়টা পুনর্বিবেচনা করে দেখুন, একবার বলতে পারে। যদি আবার সেইটাই ক্যাবিনেট আবার রাষ্ট্রপতির কাছে পাঠায়, রাষ্ট্রপতিকে সই করতেই হবে। আচ্ছা, ইন্টারনাল ডিস্টারবেন্সটা পাল্টে গেল আর্মড রিবেলিয়নে। রাইট টু প্রপার্টি, আমাদের সম্পত্তির অধিকার, সেটা কিন্তু আর মৌলিক অধিকার রইল না, সেটা আর্টিকেল 300A তে লিগাল রাইটে পরিবর্তন হলো। আমি এখানটা তোমাদেরকে লিখে দিয়েছি যে 42nd এবং 44th অ্যামেন্ডমেন্ট অ্যাক্টে কি কি জিনিসগুলোকে চেঞ্জ করা হয় দেখো একবার। তাহলে প্রেসিডেন্ট অ্যাবসলিউটলি বাউন্ড ক্যাবিনেট অ্যাডভাইসে, কোথায় সেটা 42nd-এ, কিন্তু 44th-এ একবার প্রেসিডেন্ট বলতে পারে, ব্যাপারটাকে রিকনসিডার করে দেখার মতন। ইন্টারনাল ডিস্টারবেন্সটা পাল্টে গেল আর্মড রিবেলিয়নে। মাথায় রাখবে এখানে কিন্তু ফান্ডামেন্টাল রাইট সাসপেন্ড করে দেওয়া হয়েছিল, ফান্ডামেন্টাল ডিউটিস এডিশন করা হয়েছিল। এখানে মাথায় রাখবে খুব ভালো করে, আর্টিকেল 359-এ চেঞ্জ করা হয়। কি চেঞ্জ করা হয়, রাষ্ট্রপতি চাইলে সবকটা মৌলিক অধিকারকে সাসপেন্ড করে দিতে পারে, কিন্তু আর্টিকেল 20 and 21 এমার্জেন্সির সময়ও কিন্তু সাসপেন্ড করতে পারবে না। এবং মাথায় রাখবে 38th অ্যামেন্ডমেন্ট অ্যাক্টে পরিবর্তন করা হয়। কি পরিবর্তন করা হয়, পরিবর্তন করা হয় সেটা হচ্ছে এমার্জেন্সি যেই কারণের জন্য লাগু করা হোক না কেন, ইট ইজ সাবজেক্ট টু জুডিশিয়াল রিভিউ। সেটা কিন্তু জুডিশিয়াল রিভিউ করা যাবে। ইভেন অর্ডিন্যান্স, যেই অধ্যাদেশটা জারি করা হচ্ছে সেইগুলো কিন্তু সাবজেক্ট টু জুডিশিয়াল রিভিউ। ঠিক আছে, ক্লিয়ার ব্যাপারটা? তাহলে এই হচ্ছে আমাদের 42nd 44th। চলে আসছি আমরা নেক্সট কিছু ভোটার পলিটিক্স দেখি। ভোট পলিটিক্স কি হলো, তাহলে 61st অ্যামেন্ডমেন্ট একটা কি করা হলো, আমাদের যে ভোটিং এজ সেটা কিন্তু বাড়ানো হলো, 21 ছিল সেখান থেকে আমাদের 18 বছর করা হলো। মাথায় রাখবে এটার জন্য আমাদের যে নির্বাচন কমিশন, আগে কিন্তু সিঙ্গেল মেম্বার বডি ছিল, সেটাকে কিন্তু 3 মেম্বার বডি করা হলো, মানে মাল্টি মেম্বার বডি কিন্তু করা হলো। 52nd অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, সবাই তোমরা জানো এটা দল বিরোধী আইন। দল বিরোধী কার্যকলাপ তুমি যদি করো তাহলে তোমাকে স্পিকার বা চেয়ারম্যান ডিসকোয়ালিফাই করতে পারে। কি দল বিরোধী কার্যকলাপ স্যার? ফর এক্সাম্পল ধরে নাও যে জেতার পরে যদি কোনো পলিটিক্যাল পার্টির সদস্য স্বইচ্ছায় তার পলিটিক্যাল পার্টি ছেড়ে অন্য কোনো পলিটিক্যাল পার্টিতে জয়েন করে, সেটা অ্যান্টি ডিফেকশনের মধ্যে পড়ছে।
যদি কোনো মেম্বার জেতার পরে তার পলিটিক্যাল পার্টির লিডারের কথা না শোনে বা যদি পার্টির বিরুদ্ধে যায় তাহলে তাকে ডিফেকশনের মাধ্যমে বের করে দেওয়া যেতে পারে। যদি কোনো নির্দলীয় ব্যক্তি ইন্ডিপেন্ডেন্ট ক্যান্ডিডেট জেতার পরে নিজের পলিটিক্যাল পার্টি ছেড়ে অন্য কোনো পলিটিক্যাল পার্টির সাথে যুক্ত হয় তাহলে তাকে ডিসকোয়ালিফাই করা যেতে পারে। যদি কোনো নমিনেটেড মেম্বার নমিনেটেড হওয়ার 6 মাস পরে অন্য কোনো পলিটিক্যাল পার্টিতে যায় তাহলেও কিন্তু তাকে ডিফেকশন করা যেতে পারে। মাথায় রাখবে নির্ধারণ কে করবে? নির্ধারণ করবে হচ্ছে প্রিসাইডিং অফিসাররা। বাট এই যে প্রিসাইডিং অফিসাররা যে নির্ধারিত করছে এটা কিন্তু সাবজেক্ট টু জুডিশিয়াল রিভিউ। হ্যাঁ, এটা কিন্তু সাবজেক্ট টু জুডিশিয়াল রিভিউ। কোর্ট কিন্তু জুডিশিয়াল রিভিউ করতে পারে। ওকে, এবং এটা 10th শিডিউলে অ্যাডিশন করা হলো। 91st অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তাহলে কি বলা হচ্ছে? প্রাইম মিনিস্টার এবং কাউন্সিল অফ মিনিস্টার মিলিয়ে তাদের টোটাল সংখ্যা যেন লোকসভার টোটাল সংখ্যার 15% বেশি না হয়। প্রাইম মিনিস্টার কাউন্সিল অফ মিনিস্টার মিলিয়ে তাদের টোটাল সংখ্যা মানে তাদের সর্বোচ্চ সংখ্যা, টোটাল সংখ্যা বলছি, সর্বোচ্চ সংখ্যা যেন লোকসভা টোটাল সংখ্যার 15% বেশি না হয়। চিফ মিনিস্টার কাউন্সিল অফ মিনিস্টার ক্ষেত্রেও এক, তাদের সর্বোচ্চ সংখ্যা যেন বিধানসভা টোটাল সংখ্যার 15% বেশি না হয়। সর্বনিম্ন সংখ্যা যেন 12-র কম না হয় রাজ্যের ক্ষেত্রে। এবং কোনো মন্ত্রীও যদি অ্যান্টি ডিফেকশনের মধ্যে পড়ে তাহলে তার মন্ত্রী পদও কিন্তু চলে যাবে। ওকে, চলে আসছি আমরা এবার পঞ্চায়েতি মানে গ্রাসরুটে। তাহলে 73rd 74th 73rd পঞ্চায়েতি ব্যবস্থা, 74th মিউনিসিপ্যালিটি, পার্ট 9 এডিশন করা হলো, পার্ট 9A তে মিউনিসিপ্যালিটি করা হলো। 11th শিডিউলে পঞ্চায়েতকে 29টা কাজ করতে বলা হয়েছে। 12th শিডিউলে মিউনিসিপ্যালিটিকে 12টা কাজ করতে বলা হয়েছে। পঞ্চায়েত 3 টায়ার স্ট্রাকচার রয়েছে, সেখানে 1/3 সিট মহিলাদের জন্য রিজার্ভ করা আছে। এবং এখানে কিন্তু আর্টিকেল 243P থেকে 243ZG, যেখানেও কিন্তু মিউনিসিপ্যালিটিকে 18টা কাজ করতে বলা হয়েছে। 18 ফাংশনাল আইটেম, এখানেও কিন্তু 1/3 সিট মহিলাদের জন্য রিজার্ভ করা রয়েছে। চলে আসছি আমরা 76th অ্যামেন্ডমেন্ট। আচ্ছা, এখানে একটা আমি হোমওয়ার্ক দিয়ে দিই তোমাদের। হোমওয়ার্ক, শিডিউল কাস্ট শিডিউল ট্রাইবের জন্য রিজার্ভেশন আছে, তাই তো? তাদের জনসংখ্যার ভিত্তিতে রিজার্ভেশন পঞ্চায়েতে মিউনিসিপ্যালিটিতে দেয়া হবে। আমাকে বলো কোন রাজ্যে পঞ্চায়েতে শিডিউল কাস্টের জন্য রিজার্ভেশন নেই এবং সেটি পার্লামেন্ট কোন অ্যামেন্ডমেন্ট অ্যাক্টে করেছে? এই হচ্ছে তোমাদের হোমওয়ার্ক। এটা একটু প্র্যাকটিস করবে এবং নিজের খাতায় অ্যাডিশন করবে এই অ্যামেন্ডমেন্ট অ্যাক্টটা। ওকে, ক্লিয়ার? আচ্ছা, 76th অ্যামেন্ডমেন্ট অ্যাক্টে আমি চলে আসছি। 1994 এ পাস করা হয়েছে। তোমরা জানো ইন্দিরা সোয়ানি ভার্সেস ইউনিয়ন অফ ইন্ডিয়া 1992। সেখানে কি করা হয়েছে? সেখানে কিন্তু আমাদের রিজার্ভেশন ফিক্স করা হয়েছে যে শিডিউল কাস্ট, শিডিউল ট্রাইব, ওবিসি এই তিনজনকে মিলিয়ে টোটাল রিজার্ভেশন যেন 50% বেশি না হয়। ওবিসিদের মধ্যে ক্রিমি লেয়ার যারা আছে, যারা অর্থনৈতিকভাবে সচ্ছল, তাদেরকে খুঁজে বার করতে হবে, তাদের রিজার্ভেশন থেকে বাদ দিতে হবে। এর জন্য একটা কমিটিও গঠন করা হয়। কমিটির নাম হচ্ছে রামনন্দন কমিটি। আচ্ছা, তো 76টা কেন হয়? কারণ তামিলনাড়ুতে, মাথায় রাখবে, একমাত্র তামিলনাড়ু একটা জায়গা ছিল যেখানে কিন্তু 69% সিট কিন্তু সেখানে ছিল। তো এই যে তামিলনাড়ুর এই যে রিজার্ভেশন কোটা, এটাকে 9 শিডিউলে অ্যাড করা হয় যাতে এটাকে জুডিশিয়াল রিভিউ না করা যেতে পারে, যাতে এটি করা যেতে পারে। ঠিক আছে, ক্লিয়ার ব্যাপারটা? এর জন্য কিন্তু একটা অ্যাক্টও করা হয়, সেটা হচ্ছে তামিলনাড়ু এনঅ্যাক্টেড 1993 রিজার্ভেশন অ্যাক্ট। ওকে, নেক্সট দেখো এখানে তাহলে দিল্লি কি করা হচ্ছে? এনসিটি, ন্যাশনাল ক্যাপিটাল টেরিটরি অফ ইন্ডিয়া করা হচ্ছে। ন্যাশনাল ক্যাপিটাল টেরিটরি অফ ইন্ডিয়া করা হচ্ছে। আর্টিকেল 239AA স্পেশাল স্ট্যাটাস পাচ্ছে। তাহলে দিল্লিতে বিধানসভা গঠন হবে, তার 70টা মেম্বার থাকবে, যার মধ্যে 7 জন মন্ত্রী হতে পারে, 86th অ্যামেন্ডমেন্ট। এবং তার পাশাপাশি দেখো এক্সেপশন রয়েছে যে ইউনিয়ন কিন্তু কিছু জিনিস কন্ট্রোল করবে। কি কি কন্ট্রোল করবে? ল্যান্ড কন্ট্রোল করবে, পুলিশ কন্ট্রোল করবে, পাবলিক অর্ডার কিন্তু কন্ট্রোল করবে, যেখানে তোমরা জানো 2023-24 সালে এটা নিয়ে কিন্তু অলরেডি মামলাও হয়েছে। 86th অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট সবাই জানে, রাইট টু এডুকেশন, প্রাইমারি এডুকেশন বিকেম ফান্ডামেন্টাল রাইট। আর্টিকেল 21A তে
6 থেকে 14 বছরের বাচ্চার শিক্ষার অধিকার সবাই জানো, এবং তার পাশাপাশি 11তম মৌলিক কর্তব্য অ্যাডিশন হয়েছে। তার পাশাপাশি ডিপিএসপি তে কিন্তু পরিবর্তন করা হয়েছে, আগে 45-এ ছিল এই জিনিসটা, 6 থেকে 14 বছরের বাচ্চার শিক্ষার অধিকার, মডিফাই করে করা হয়েছে এটা আর্লি চাইল্ডহুড কেয়ার। যতক্ষণ না বাচ্চার বয়স 6 বছর হচ্ছে, রাজ্যের দায়িত্ব রয়েছে তাদের শিক্ষা এবং শৈশব যত্নের। চলে আসছি আমরা নেক্সট, ইনস্টিটিউশন কিছু পরিবর্তন করা হয়। তাহলে 97th অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট খুব ভালো করে সবাই জানো, সমবয়স সমিতি, কোঅপারেটিভ সোসাইটি কনস্টিটিউশনাল স্ট্যাটাস পেল। পার্ট 9B তে অ্যাডিশন করা হলো। আর্টিকেল 19 ক্লজ 1 সাব ক্লজ সি, রাইট টু ফর্ম অ্যাসোসিয়েশন, অর্গানাইজেশন, পলিটিক্যাল পার্টি। ডিপিএসপি আর্টিকেল 43B তেও কিন্তু অ্যাডিশন করা হয়েছে। 99th অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট তোমরা সবাই জানো, জুডিশিয়াল অ্যাপয়েন্টমেন্টে এই কলিজিয়াম সিস্টেমটাকে হাটিয়ে সরকার চেষ্টা করেছিল ন্যাশনাল জুডিশিয়াল অ্যাপয়েন্টমেন্ট কমিশনকে আনার। সেখানে একটা সিলেক্ট কমিটি গঠন হবে, যেখানে প্রাইম মিনিস্টার, অপোজিশন পার্টির লিডার এবং একজন মন্ত্রী থাকবে প্রাইম মিনিস্টারের দ্বারা নমিনেটেড। বাট এই সিস্টেমটা যেহেতু ভায়োলেট করছে আর্টিকেল 50, সেপারেশন অফ জুডিশিয়ারি ফ্রম এক্সিকিউটিভ, এজন্য এই সিস্টেমটাকে কিন্তু পুরোপুরি কোর্ট বাতিল করে দেয় 2015-এর মামলাতে। সুপ্রিম কোর্ট অন লয়ার অ্যাসোসিয়েশন ভার্সেস ইউনিয়ন অফ ইন্ডিয়া, এরকম একটা কেস হয়েছিল। আচ্ছা, নেক্সট দেখে নাও 100তম সংশোধনী আইন। তাহলে ইন্ডিয়া বাংলাদেশ ল্যান্ড এগ্রিমেন্ট। তার আগে তোমাদেরকে একটু মনে করিয়ে দিই, এর সাথে 9th অ্যামেন্ডমেন্ট একটাও একটুখানি পড়ে নেবে, কারণ 9th অ্যামেন্ডমেন্ট একটাও কিন্তু এটা হচ্ছে বেরুবাড়ি ইউনিয়ন মামলা নিয়ে। জলপাইগুড়ির কাছেরই একটা জায়গা হচ্ছে বেরুবাড়ি। তো সেই সময় 1958-এ একটা এগ্রিমেন্ট সই হয়, সেটাকে বলা হয় নেহেরু নুন এগ্রিমেন্ট। সেই এগ্রিমেন্টে ভারত কিছু তার জায়গা বাংলা, মানে সেই সময় আর কি তৎকালীন ইস্ট পাকিস্তানকে দিয়ে দিতে চেয়েছিল। তো যখন ভারত এটা দেয় তখন কিন্তু সুপ্রিম কোর্টে মামলা হয়, বেরুবাড়ি ইউনিয়ন কেস বলা হয়, 1960-এর মামলা। তো সেখানে সুপ্রিম কোর্ট কিন্তু অর্ডার দেয় যে ভারতের মধ্যে যদি কোনো পরিবর্তন করতে হয় বা ভারত যদি অন্য কোনো জায়গাকে নিজের দখলে করে, সেটা কিন্তু সিম্পল মেজরিটিতেই করা যেতে পারে। কিন্তু ভারত যদি নিজের জায়গা কোনো অন্য দেশকে দিয়ে দেয়, তার জন্য কিন্তু অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট করতে হবে আর্টিকেল 368-এ, সেখানে কিন্তু এমনি করা যাবে না। তো এই 9th অ্যামেন্ডমেন্ট অ্যাক্টও কিন্তু এই জন্যই করা হয়েছিল যে ওই বেরুবাড়ি জায়গাটাকে পাকিস্তানে দিয়ে দেওয়ার জন্য। এবং 100তম সংশোধনী আইন হিস্টোরিক ইন্ডিয়া বাংলাদেশ ল্যান্ড এগ্রিমেন্ট, যেখানে কিছু কনক্লেভ ছিটমহলের জায়গা কিন্তু আর্টিকেল 368-কে ব্যবহার করে বাংলাদেশকে দিয়ে দেওয়া হয়। 101 জিএসটি সবাই জানো, আর বেশি এখানে কিছু পড়তে হবে না। 102 ন্যাশনাল কমিশন ফর ব্যাকওয়ার্ড ক্লাস কনস্টিটিউশনাল স্ট্যাটাস পায়। আগে এটা শুধুমাত্র স্ট্যাটিউটারি বডি ছিল, কনস্টিটিউশনাল স্ট্যাটাস পেয়েছে আর্টিকেল 338B তে। 103 ইডব্লিউএস ইকোনমিক্যালি উইকার সেকশনের জন্য রিজার্ভেশন, আর্টিকেল 16 ক্লজ 6 এ। 104 কি 104তম সংশোধনী আইন হচ্ছে আমাদের যে শিডিউল কাস্ট শিডিউল ট্রাইবের জন্য রিজার্ভেশন, 95th অ্যামেন্ডমেন্ট অ্যাক্টে 10 বছর বাড়ানো হয়েছিল। 2020 সালে আবার শিডিউল কাস্ট শিডিউল ট্রাইবের জন্য আবার 10 বছর বাড়ানো হয়। কিন্তু যারা ব্রিটিশ বংশাগত অ্যাংলো ইন্ডিয়ান কমিউনিটি, আর্টিকেল 331 333, তাদের জন্য 10 বছর রিজার্ভেশনটা কিন্তু স্টপ করে দেওয়া হলো, আর কিন্তু করা হবে না। তার মানে নেক্সট যে রিজার্ভেশন বাড়ানোর করা কথা সেটা হচ্ছে 2030 সালে। 105 স্টেট অটোনমি পেল নিজে ব্যাকওয়ার্ড ক্লাস লিস্ট করার জন্য, যেটা নিয়ে এখনো আমাদের রাজ্যে সমস্যা চলছেই। এবং 106তম সংশোধনী আইন হচ্ছে ওম্যান রিজার্ভেশন নিয়ে, এখনো এটা ফুল স্কেলে লাগু হয়নি, তার কারণ সার্ভে করতে হবে বলে। তো যাই হোক, 33% সিট মহিলাদের জন্য রিজার্ভ করে রাখা হবে লোকসভা বিধানসভাতে। ঠিক আছে, এই হচ্ছে আমাদের ব্যাপার। ইমপ্লিমেন্ট, হ্যাঁ যেটা বললাম, নেক্সট সেন্সাস এবং ডিলিমিটেশন যেটা 2026 অব্দি ফিক্স করা আছে, 26 অব্দি ফিক্স করা আছে। আচ্ছা, ল্যাঙ্গুয়েজটা একটুখানি ভালো করে দেখে নেবে। ল্যাঙ্গুয়েজ অরিজিনালি কিন্তু আমাদের ছিল 14টা, 21st অ্যামেন্ডমেন্ট অ্যাক্টে অ্যাড করা হয়েছে সিন্ধি অ্যাজ অ্যান অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ। 71st অ্যাড করা হচ্ছে কোনকানি, মণিপুরি, নেপালি। 92nd অ্যাড করা হচ্ছে বোডো, ডোংরি, মৈথিলি, সাঁওতালি। কারেন্টলি আমাদের কিন্তু 22টা রয়েছে, যেখানে 96th অ্যামেন্ডমেন্ট অ্যাক্টে দ্য স্পেলিং উড়িয়া ও RIYA, যেটাকে করা হয় ওড়িয়া ODIA। ওকে, ক্লিয়ার?
আচ্ছা, এবং এখানে মাথায় রাখবে এটা হচ্ছে আমাদের ন্যাশনাল কমিশন ফর শিডিউল কাস্ট অ্যান্ড শিডিউল ট্রাইব। আগে একজনই ছিল স্পেশাল অফিসার ফর শিডিউল কাস্ট অ্যান্ড শিডিউল ট্রাইব। 65th অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 1992 তে এটাকে মাল্টি মেম্বার বডি করা হয়। চেয়ারপারসন, ভাইস চেয়ারপারসন, 3 জন মেম্বার। ন্যাশনাল কমিশন ফর শিডিউল কাস্ট শিডিউল ট্রাইব আন্ডার আর্টিকেল 338। কিন্তু 89th অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 2003 সালে এটাকে কিন্তু বাইফার্কেট করা হয়। ন্যাশনাল কমিশন ফর শিডিউল কাস্ট 338-এ, ন্যাশনাল কমিশন ফর শিডিউল ট্রাইব 338 তে। এবং মাথায় রাখবে এই শিডিউল কাস্টটা কিন্তু অ্যাংলো ইন্ডিয়ান কমিউনিটিকেও কিন্তু সামলায়, হ্যাঁ। এবং 102 যেটা বললাম ন্যাশনাল কমিশন ফর ব্যাকওয়ার্ড ক্লাস, সেটাও কিন্তু কনস্টিটিউশনাল স্ট্যাটাস পায়। ঠিক আছে, ক্লিয়ার ব্যাপারটা? ক্লিয়ার আশা করি। কারোর কোনো অসুবিধে হলে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনটা ওখানে জানাবে যে স্যার এই পার্টটা অসুবিধা হচ্ছে। এটা পুরো পিডিএফটা তোমরা কিন্তু পেয়ে যাবে আমাদের এডু নলেজ যে টেলিগ্রাম চ্যানেল রয়েছে, টেলিগ্রাম চ্যানেলে তোমরা পেয়ে যাবে। তোমরা কোডটা স্ক্যান করে নিতে পারো বা এডু নলেজ টেলিগ্রামে লিখে চ্যানেলের সাথে যুক্ত হও। এবং বিভিন্ন এরকম কন্টেন্ট আমরা আনতেই থাকবো, তো সেই নিয়ে কোনো ভয় নেই। এবং আমাদের দুটো ব্যাচ কিন্তু এখন লাইভ রয়েছে। একটা হচ্ছে গ্রাম পঞ্চায়েতের ব্যাচ, যেটা এখন তোমরা পারচেস করলে শুধু পেয়ে যাবে 1000 টাকাতে। এবং আমাদের রয়েছে মিসলেনিয়াস প্রিলি এক্সামের ব্যাচ, সেটা কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ 1499। ঠিক আছে, তো এইটুকুই আমার তোমাদের ছিল পড়ানো। যদি আরো কিছু অ্যাড করতে হয়, আমি নেক্সট যে ক্লাসটা আনবো সেটা আমি আর্টিকেলে আনবো, কি কি ইম্পর্টেন্ট আর্টিকেল রয়েছে, তাহলে তোমাদের পুরো জিনিসটা হয়ে যাবে। ঠিক আছে, চলো সবাইকে থ্যাংক ইউ।